আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা আলোচনা করি, আজকেও করতে চাই, গুরুত্ব দিতে চাই সরকারের 100 দিনকে, সেখানে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি এরই মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমরা শুরুতে তাদের সাথে পরিচিত হইনি। ডান দিক থেকে ডক্টর সাইদ ফেরদৌস, সহ উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং রয়েছেন জনাব নূর খান লিটন, মানবাধিকার কর্মী, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। আলোচনায় ফিরতে চাই, যে বিষয়ের কথা বলছিলাম, সরকারের 100 দিন পূর্ণ হলো, এটি নিয়ে একটু আলোচনায় ফিরতে চাই। ডক্টর সাইদ ফেরদৌস, একটু আপনার কাছে জানতে চাই যে মানে এই সরকারের 100 দিন হয়েছে বলা যায়, যেহেতু তারা শপথ নেওয়ার পর থেকে, মানে বিপ্লবের স্থায়িত্বের জন্য সরকারের যে কূটনৈতিক একটা সম্পর্ক দরকার, যেহেতু এই সরকারের সাংবিধানিক ভিত্তি আসলে নেই, জনগণের ওই বিপ্লবের ভিত্তিটি রয়েছে, সেই দিক থেকে মোটামুটি বলা যায় যে সরকার মনে হয় অনেকটা এগিয়েছে, কারণ বিভিন্ন দেশের আমরা সমর্থনের মতো সেরকম সিগন্যাল দেখতে পাচ্ছি। কিন্তু সাধারণ মানুষের যেই জায়গাটাতে আসলে প্রত্যাশা থাকে সে বাজারে যাবে এবং হাসতে হাসতে বাসায় ফিরবে, সেই জায়গাতে কতটা সফল বলে আপনি মনে করেন 100 দিনে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমার মনে হয় যে আমি বিপ্লব শব্দটা একদম ব্যবহার করব না, কারণ আমি এটাকে বিপ্লব মনে করি না। আমি মনে করি জন অভ্যুত্থান, একটা বড় সড়ক জন অভ্যুত্থান। এবং আমি মনে করি যে এই সরকারের ভিত্তি কোনো নির্বাচিত সরকারের চাইতেই গণভিত্তি কোনোভাবেই দুর্বল না, বরং অনেকাংশে এই সরকারের গণভিত্তি বাংলাদেশের অনেক নির্বাচিত সরকারের চাইতেও অনেক শক্তিশালী গণভিত্তির উপরে এই সরকার দাঁড়িয়ে আছে। কিন্তু নানা রকম ব্যাপার আছে। এই সরকারের উপদেষ্টা পরিষদের মনোনয়ন নিয়ে নানা সময় আমরা কথা দেখেছি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রপত্রিকায়, নানা জায়গায় আলাপ আলোচনা হয়েছে। আমরা এখন তো একভাবে তথ্যের অবাধ প্রবাহের মধ্যে আমরা এমনকি ঠাট্টা মশকরা নানা পর্যায়ে দেখেছি, সেটা একটা জিনিস। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে কূটনৈতিক পর্যায়ে সরকারের অর্জন, কাঙ্ক্ষিত অর্জন, মানে কূটনৈতিক পর্যায়ে সরকার যথেষ্ট ভালো অগ্রগতি অর্জন করেছে, এবং যে কারণে আসলে সম্ভবত ডক্টর ইউনূসকে সবাই মিলে বাছাই করেছিলেন। ডক্টর ইউনূসের রাজনীতির লোক, ডক্টর ইউনূস রাজনীতির বাইরের মানুষ, কিন্তু রাজনৈতিক মহলও যে কারণে বিনা বাক্যে ডক্টর ইউনূসের ব্যাপারে, বা সকল মহল একভাবে বলতে গেলে, যারা ব্যক্তিগত জীবনে ডক্টর ইউনূসের মাইক্রোক্রেডিটের ধারণা এবং উন্নয়নের ধারণার ক্রিটিক করেন, তারাও এমনকি ডক্টর ইউনূসকে চোখ বন্ধ করে সমর্থন দিয়েছিলেন, কারণ মনে করা হয়েছিল যে বাংলাদেশের একটা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে সম্ভবত ডক্টর ইউনূসকে এখন দরকার। ইমেজ সংকট, ভাবমূর্তি সংকট, এবং পাশে ভারতের মতো শক্তিশালী একটা রাষ্ট্র, যার সাথে আমাদের এখন একটা তিক্ত সম্পর্ক বা একটা কঠিন টেনশনের সম্পর্ক, এই জায়গাতে ডক্টর ইউনূসের মুখচ্ছবিটা আমাদের খুব দরকার, এবং সেটা সম্ভবত খুব সাকসেসফুলি কাজ করেছে। কিন্তু এটাও সত্য যে আপনি যেটা বলছেন এটা তো আর বলার অপেক্ষা রাখে না। দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার প্রশ্ন, নানা কিছু একেবারে কাঙ্ক্ষিত লক্ষ্যের ধারে কাছে পৌঁছায়নি শুধু বলা যাবে না, মানুষ হয়তো হতাশ। আমি শুধু এইটুকু নোট আপনার ইয়ের সাথে রাখতে চাই যে দেখুন, 15 বছরের একটা দীর্ঘ দুঃশাসনের পরে আমরা বলছি যে সমস্ত প্রতিষ্ঠান যেখানে ভেঙে পড়েছিল, এই সমস্ত কিছুর পরে একটা সরকার দাঁড়িয়েছে একটা ধ্বংসস্তূপের উপরে, এবং এই সরকারের কাছে কিন্তু মানুষের প্রত্যাশা পাহাড় সমান। এত প্রত্যাশা কোন নির্বাচিত সরকারের কাছে আমরা কখনো করেছি কিনা। কিন্তু আমি একটু যদি সাপ্লিমেন্ট আপনাকে করি, যখন আগের সরকার পড়ে যায়, তারা যখন পদত্যাগ করে বা পালিয়ে যায়, যাই বলি না কেন, এরপরে এই সরকার আসার পরেও কয়েকদিন আমরা দেখেছি, আমরাই গণমাধ্যমে সংবাদ প্রচার করেছি, সবজির দাম কেজিতে 10 টাকা কমেছে, অমুক চালের দাম কেজিতে 5 টাকা কমেছে, কারণ সিন্ডিকেট ভেঙে গেছে। টানা কয়েকদিন আমরা এটি করেছি, সেটি আবার কেন আমাদের আবার লিখতে হচ্ছে? সিন্ডিকেট ভাঙবে এটা যেমন সত্য, সিন্ডিকেট তো তৈরিও হবে, কোনো কিছু তো ফাঁকা থাকে না। সেখানে কেন সরকার পারছে না? এই যে নতুন তৈরি হওয়াটা কেন ঠেকাতে পারছে না? এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ঠেকাতে কিভাবে পারবে? একটা হচ্ছে, দেখেন, এই সরকারের রাজনৈতিক
ইয়ের যে শক্তিমত্তা সেটা তো নেই, অভিজ্ঞতাও নেই, এবং না থাকলে কি করতে হবে। এখন ধরুন আমি আপনাদেরকে মনে করিয়ে দেই 2007-08 যে সরকার ছিল, হ্যাঁ, যে সেনা সমর্থিত যে সরকার ছিল, সেই সরকার কিন্তু জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছিল নিয়ন্ত্রণ করতে, কিন্তু কোনোভাবেই বাজার তারা নিয়ন্ত্রণ করতে পারছিল না। আমরা একদম স্পষ্ট জানি যেটা পারছিল না, কারণ হচ্ছে রাজনৈতিক মহল থেকে সরকার কোনো কাঙ্ক্ষিত সহযোগিতা পায়নি ওই সময়। রাজনৈতিক মহলের সাথে চরম বৈরিতার মধ্যে দিয়ে ওই সরকার দাঁড়িয়েছিল, এবং তার ফল দেখা গেছে যে বাজার কিছুতেই তারা বাগে আনতে তার মানে কি এখনো পাচ্ছে না রাজনৈতিক? আমি মনে করি অসহযোগিতা আছে, এটা আমি বলবো না, কারণ দৃশ্যত বড় বড় রাজনৈতিক অ্যাক্টররা এবং ছোট রাজনৈতিক অ্যাক্টররাও মাঠে যারা আছে, বড় রাজনৈতিক অ্যাক্টর বলতে বিএনপি এবং জামায়াত, ছোট 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 জনপ্রতিনিধিদের দিক থেকে ছোট ছোট রাজনৈতিক দল বলতে বামপন্থী এবং অন্য যারা রয়েছে, তারা সবাই সরকারকে দৃশ্যত এবং অন্তত মুখে তো বারবার সরকারের প্রতি সমর্থন, এবং আমরা আসলে দেখছি যে কার্যত তারা সরকারকে অস্থিতিশীল করার মতো কোনো চাপ এখন পর্যন্ত দেয়নি। হ্যাঁ, শুরুতে একেবারে আনক্রিটিক্যাল সাবমিশন যেমন ছিল সেটা থেকে তারা সরে এসছে। হয়তো কেউ কেউ হয়তো আজকেও যেমন মির্জা ফখরুল বলেছেন যে রোড ম্যাপটা না থাকাটা, হ্যাঁ, তো এগুলো হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে আস্থা এনে তাদের সাথে একটা নিবিড় যোগাযোগের মধ্যে দিয়ে শাসন প্রতিষ্ঠা করা, সেই জায়গাটায় সরকারের একটা বড়, ধরুন আমি মনে করি যে ধরুন রাজনৈতিক দলগুলোর সাথে একটা আস্থার সম্পর্ক স্থাপন করে আপনি এই যে দেশের প্রত্যন্তে যদি চাঁদাবাজের সিন্ডিকেট আবার শক্তিশালী হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো ঘটনা ঘটে, সেখানে সরকার একা তো পারবে না, এমনিতেই পুলিশ বাহিনী নাই, হ্যাঁ, পুলিশ বাহিনী এখনো উঠে দাঁড়াতে বহুত সময় লাগবে, হ্যাঁ, তো এমনিতেই আমরা জানি যে সেনাবাহিনীকে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেও ফৌজের সংখ্যা তো আমরা জানি যে খুবই কম, বাংলাদেশের জনসংখ্যার তুলনায় ফৌজের সংখ্যা কম, তো তারা তো ডে টু ডে রুটিন কাজটা করতে আসলে একটা ঠেকা দেওয়ার কাজই তারা করছে। তাহলে সরকারকে কি করতে হবে? সরকারের যেটা নাই, যে সামর্থ্যটা নাই, সেই সামর্থ্যটা হচ্ছে সেটা আছে কেবল রাজনৈতিক দলগুলো, দেশজোড়া যে নেটওয়ার্কটা তাদের আছে, দেশজোড়া নেটওয়ার্ক তাদের আছে। এখন আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে করাপশন আছে, উচ্চাকাঙ্ক্ষা আছে, ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এই বলে তো হবে না। যে সামর্থ্য আমাদের ধরুন সিভিল সোসাইটির প্রতিনিধিত্বশীল মানুষজনদের যে সামর্থ্যটা নাই, সেই সামর্থ্যটা তো রাজনৈতিক দলের আছে। যে কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর সাথে একটা কার্যকর আদান প্রদানের সম্পর্ক এবং আস্থার সম্পর্ক তৈরি না করার ফলে সরকারকে পদে পদে এখন সাফার করতে হচ্ছে। জনাব নূর খান লিটন, একটু আপনার কাছে জানতে চাই, প্রধান উপদেষ্টার বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, সেখানে নিহতদের জন্য কত টাকা দেয়া হবে সেটি তিনি বলেছেন, বিশ্ব ব্যাংকের থেকে তহবিল আদায়ের জন্য চেষ্টা করা হচ্ছে সেটি তিনি বলেছেন, কিন্তু কত টাকা দেয়া হয়েছে সেটি স্পষ্ট করে বলেননি। আবার আমরা দেখলাম গেল কয়েকদিন আগে যারা আহত হয়েছেন তারা রাস্তায় এসে আন্দোলন করছেন তাদের সহায়তার দাবি জানিয়ে। তাহলে যাদের জন্য এই সরকার গঠিত তারাই যদি এখন পর্যন্ত খুব একটা আশাবাদী হতে না পারেন, বাকি দিকগুলোকে কিভাবে আশাবাদী হওয়া যায়? আসলে দেখেন, এই মানে 5ই আগস্টের পর এই যে একটা গণ অভ্যুত্থান, যেটার ভিতরে ছাত্র, শ্রমিক, জনতা সবার অংশগ্রহণ ছিল, প্রায় 2000 মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং তাজা বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন। এটি বাংলাদেশের ইতিহাসে কিন্তু এর আগে এত স্বল্প সময়ে এইভাবে মানুষের জীবন আত্মহতি দেওয়া এটা আমরা দেখিনি। 2 জন 4 জন 5 জন, কিন্তু শত শত মানুষ এক এক দিনে মৃত্যুবরণ করা, বুলেটের সামনে চেতিয়ে দেওয়া বুক, এটা দেখিনি। 5 তারিখের পর 3টা দিন দেখেন একটা গ্যাপ কিন্তু আছে বড়, মানে রাষ্ট্র কারাই 3 দিনে ধরে রাখছে এইটা বোঝার কোনো উপায় কিন্তু আমাদের ছিল না। বরং আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, হ্যাঁ, সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল, এটাকে অস্বীকার করা যাবে না, অনেক কথা থাকার পরেও। আরেকটা জিনিস হচ্ছে, মানুষ তার নিজের নিরাপত্তা বলয় নিজে তৈরি করার চেষ্টা করেছে। আপনি দেখেন বাংলাদেশের একটা পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশের জনগণ বিপদে আপদে সংঘবদ্ধ হয়ে যায়। এটা কারণ এলাকা ভিত্তিক ছোট ছোট গ্রুপ করা হয়েছে। দেখেন, রাত জেগে পাহারা দেওয়া, ঢাকা শহরের বিভিন্ন পাড়া মহল্লায়, গ্রাম অঞ্চলে, এটি কল্পনাতীত এই সময়ে। এবং এমন একটা সময় যখন কিছু ডাকাতিও শুরু হয়েছিল সেই সময়টিতে। তারপর যদি দেখেন
যে ওই সময় যারা নিহত হলেন, আহত হলেন, নিহতর সংখ্যা তো আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি, সেখানেও প্রায় মানে 900 থেকে 1200 এরকম একটা সংখ্যা আসছে বা 1500। আহত সংখ্যা কম বেশি 20 থেকে 25,000। এবং আমরা শুরুতে দেখলাম আমাদের যারা সরকার শপথ নিলেন তারা ঘোষণা দিলেন, 1-2 জায়গায় তারা গেলেন শহীদ পরিবারগুলির সাথে দেখা করার জন্য, তারপরে কবর জিয়ারত করার জন্য, এবং প্রতিশ্রুতি কিন্তু তখন থেকে আমরা দেওয়ার কথা শুনেছি। হাসপাতালগুলিতে শুরুতে না গেলেও পরবর্তীতে আমরা দেখেছি কয়েকদিন দেরি হলেও তারা ভিজিট করেছেন। এটা গেল সরকারে যারা শপথ নিয়েছেন। যে আন্দোলনকারী যারা, এখানে নির্দিষ্ট করে বলার সুযোগ খুব কম যে অমুক দলটি বা অমুক পেশার লোক, সবাই মিলে করেছে। কিন্তু দেখেন যে জিনিসটা সামনে এসছে, ছাত্রদের বক্তব্যটা এসছে সামনে, ফাইন। এই আহত মানুষদেরকে সংঘবদ্ধভাবে একটা সমন্বিত কার্যক্রমের মধ্য দিয়ে সাহায্য করা, এই জায়গাটিতে এত বড় গ্যাপ তৈরি হয়েছিল যেটি মানে অনাকাঙ্ক্ষিত ছিল। ছাত্রদের দ্বারাও কিন্তু এটা সম্ভব হতো, সেটা কিন্তু তার মানে অন্যদিকে মনোযোগ থাকার কারণে এই জায়গায় মনোযোগটা আমরা দেখেছি দুর্বল ছিল। এবং দুর্বল ছিল তার সবচেয়ে বড় প্রমাণ তো আমরা পেয়েছি, ইতিমধ্যে দেখেছি যে যারা আহত হয়েছেন তারা তাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানিয়েছেন এবং তাদের চিকিৎসার দাবিটা তুলেছেন, যেটি খুব সহজেই সেখানে ঢাকায়। এবং সবচেয়ে মানে কষ্টের বিষয় হচ্ছে গতকাল বা পরশুদিন যে ছেলেটা মারা গেল, সে কিন্তু প্রথম চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে, তারপর তাকে আবার আসতে হচ্ছে ইনফেকশনের কারণে। তার মানে কি সমন্বিতভাবে যে দেখভাল করার ব্যাপারটা ছিল, গুরুত্বটা দেওয়া ছিল, সেখানে ত্রুটি বিচ্যুতি দুর্বলতা যেটা বলেন আছে। এখন প্রশ্ন, অনেকেই যখন প্রশ্ন আসে তখন একটা জিনিস আমরা সবসময় খেয়াল করি, যারা সরকার পরিচালনা করেন তারা একটা সহজ দোহাই দিতে চেষ্টা করেন যে আমাদের সীমিত সম্পদ, স্বল্প। এইখানে সীমিত সম্পদ স্বল্প বলার সুযোগ নেই। এই যে 20-25 হাজার আহত রোগী, এই যে 1-1.5 হাজার মানুষের শহীদ পরিবার, এদের বেলায় কার্পণ্য বা এদের বেলায় দুর্বলতা দেখানোর মানে স্বল্পতা দেখানোর সুযোগ নেই। আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, এটার মধ্য থেকে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসা দেওয়া সম্ভব ছিল। আমাদের সরকার আরও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন, আশেপাশের রাষ্ট্রগুলোকে অনুরোধ করতে পারতেন। আরও ব্যাপক সংখ্যক মানুষ, এই যে ছেলেটা মারা গেছে, এই মৃত্যুর আগে কিন্তু যথেষ্ট একটা বড় সময় কিন্তু সে পেয়েছিল, যেখানে চিকিৎসা উন্নত চিকিৎসার চেষ্টা করা হলে হয়তোবা তাকে, আমি জানি না, আল্লাহ তাআলাই মালিক, কিন্তু তারপরও চেষ্টা করা যেতে পারতো। 1, 2 নম্বর হচ্ছে, দেখেন আমরা প্রথম দিকে যেটা দেখলাম যে রাষ্ট্রের তরফ থেকে কোনো গণবিজ্ঞপ্তি জারি করলো না, শুরুতে একটা দুর্বলতা রেখে গেল। কারণ আমরা জানতাম যে সমস্ত শহীদের নাম লিপিবদ্ধ হয়নি, খুঁজে পাওয়াটা কঠিন হবে। কারণ মানুষ গুলিবিদ্ধ হচ্ছে, রাস্তা থেকে যখন তার মৃত্যু কনফার্ম হয়ে যাচ্ছে, লাশ তাড়াতাড়ি নিয়ে কোথায় দাফন করা যায় বা আত্মীয় স্বজনের হাতে হস্তান্তর করা, এই কাজটি হয়েছে। আর পুলিশ নিয়ে কি করছে আমরা তো দেখছি, আগুন দেওয়ার ঘটনাও আমরা দেখলাম, আরও কত কিছু করেছে, সেটা তো এখন আমরা এই ব্যাপারটিতে অবহেলা আছে আমাদের এখনো, কিন্তু আমরা এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করিনি, ফাইন্ড আউট করার চেষ্টা করিনি। যে আমি আরেকটু জানতে চাই যে এইখানে আমরা দেখলাম একটি আলাদা ফাউন্ডেশন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা, আপনি বলছিলেন যে শিক্ষার্থীরাও এর মধ্যে, আবার রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রসঙ্গটি এর মধ্যে এসেছে। আপনার কি মনে হয় যে এর মধ্যে যারা আন্দোলনের সম্পৃক্ত ছিল, বিশেষ করে স্টেক হোল্ডার, শিক্ষার্থী বলি আর রাজনৈতিক দল বলি, তারাও কতটা সম্মিলিতভাবে আসলে? আমি তো সেখানেই আলোচনা করছিলাম যে তাদের সম্মিলিত উদ্যোগ তো দেখিনি। তাদের সম্মিলিত উদ্যোগ যদি হতো, কিচ্ছু না, আমরা বিভিন্ন সময় ফেস করেছি না এগুলি। আমরা যেমন নিজের নিরাপত্তার জন্য রাত্রে পাড়া মহল্লায় আমরা পাহারা দিলাম, আমরা হাসপাতালগুলিতে কি লোক নিয়োগ করতে পারতাম না আমাদের ভলান্টিয়ারদের, যে তার চিকিৎসাকে কিভাবে আমরা আরো উন্নতভাবে দিতে পারি, তাকে কিভাবে সাহায্য করতে পারি। মনে রাখতে হবে যে আমাদের দেশের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় একজন যদি আহত হন বা একজন যদি রোগগ্রস্ত হন, তার পাশে কিন্তু আরো 2-3 জন মানুষের প্রয়োজন হয়, এবং সেইটা যদি না থাকে তাহলে তার চিকিৎসাটা খুব কঠিন হয়ে যায়।
চিকিৎসার বাইরেও কিন্তু তাকে সহযোগিতা করার ব্যাপার আছে, মনে সাহস দেওয়া থেকে শুরু করে খাবার দাবার, গোসল করানো, নানান। কারণ আমাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থাপনায় কিন্তু ত্রুটি বা দুর্বলতা আছে, কিন্তু স্বল্পতা নেই। আবারও বলি, আমরা সদিচ্ছাটা আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবসময়। জনাব শামসুল আলম লিটন, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম সরকারের 100 দিন পার হলো সেটি নিয়ে। একটু আপনার কাছে জানতে চাই যে আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, সেখানে তিনি সংস্কারের কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন, কয়েকটি গুরুত্ব দিয়েছেন, তিনি ধৈর্য ধরতে বলেছেন। কিন্তু এখন পর্যন্ত সরকারের যে 100 দিন পার হলো, তাতে আপনি কিভাবে দেখেন যে এই সংস্কারগুলো বা যে প্রত্যাশা রয়েছে মানুষের এই সরকার প্রতি, তো অনেক প্রত্যাশা, সেগুলো পূরণে কতদিন সময় লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি বক্তব্যের পুরো অংশটা শুনতে পারিনি, যতটুকু শুনেছি তার মধ্যে ডক্টর ইউনূস স্যারের প্রতি মানুষের যে ব্যাপক আস্থার প্রতিফলন, ওনার নিজের যে অত্যন্ত সুপার কনফিডেন্স এবং তার যে তিনি যে ভরসা মানুষকে দেওয়া প্রয়োজন ছিল বলে আমি দেশ বিদেশ থেকে শুনছিলাম, মানুষের কাছ থেকে শুনছিলাম যে একটা রোড ম্যাপ হওয়া দরকার, কারণ এত বড় একটা অভিযান, সেটার কোথায় শুরু কোথায় শেষ। তো এই ব্যাপারেও কিছু তিনি বলেছেন যে এটি ট্রেন যেহেতু যাত্রা শুরু করেছে এবং এটি সব প্রত্যাশা নিয়ে একটা ডেমোক্রেসি রোড ম্যাপের কথা একটা ধারণা দিয়েছেন। কিন্তু দুটো ব্যাপারে সম্ভবত আমি 100 দিনের প্রেক্ষিতে বলতে পারি, সেটি হচ্ছে যে যেই কঠোর অর্থাৎ বিপ্লবোত্তর সরকারের যে চেহারা এবং যেই একটা শক্তিমান, একটা উদ্দীপ্ত সরকারের যে ভূমিকা মানুষ দেখতে চেয়েছিল, ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে তার বক্তব্যের মধ্যে সেটি আছে, কিন্তু তার মন্ত্রণালয়গুলোর কাছ থেকে সে ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে। এবং রোড ম্যাপটা কিন্তু স্পষ্ট নয়, কারণ এই রোড ম্যাপটি কিন্তু 12 মাস, 24 মাস, ইভেন 36 মাস, এটা যে কোনো রকমের হতে পারে। যে রোড ম্যাপ মানে তার কতগুলো পর্যায় থাকবে এবং তার কতগুলো সময়সীমা নির্ধারিত থাকবে। এন্ডলেস রোড ম্যাপ কিন্তু কখনো যারা ডক্টর ইউনূসের প্রতি গভীর আস্থা করেন এবং যে বৈষম্যবিরোধী ছাত্র সংগ্রামের, ছাত্র আন্দোলনের যারা সিপাহসালার ছিলেন, যারা বিজয়ী ছিলেন, যারা শহীদ হয়েছেন, তারা যে সুনির্দিষ্ট একটা প্রেক্ষাপটে তারা জীবন দিয়েছেন, তার প্রতিফলন কিন্তু সেখানে পুরোপুরি ঘটেনি। তাই আমি মনে করি ডক্টর ইউনূস স্যার যেভাবে তিনি তার প্রত্যয়ে দেশের, যেমন বাকুতে ওনাকে যতটা স্বতঃস্ফূর্ত আমি পেয়েছি, বাংলাদেশে কিন্তু আমি মনে করি তার প্রত্যয়গুলো স্বতঃস্ফূর্ত, কিন্তু তার সরকারের কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা এবং তীব্রতার অনেক অভাব রয়েছে। রোডম্যাপ তিনি দেনও নি, আসলে তিনি আসলে বলতে চাইছেন বারবার যে সংস্কারের পরে রোডম্যাপটি পাওয়া যাবে। আমরা এটি নিয়ে আরও একটু আলোচনা করব, বিশেষ করে আপনি যে সরকারের মন্ত্রণালয়ের কথা বলছিলেন সেইখানে কোনো গ্যাপ রয়েছে কিনা সেটি নিয়ে। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। জনাব নূর খান লিটন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি নিয়ে তিনি বলছিলেন যে মন্ত্রণালয়গুলো সেই অর্থে তেমন অগ্রগতি বা তাদের বডি ল্যাঙ্গুয়েজের সমস্যা রয়েছে। আমরা দেখেছি আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন বা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে 101 জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আমরা যেটি দেখলাম যে পুলিশে যেই হারে রদবদল হয়েছে বা অন্যান্য সেক্টরে, সেই তুলনায় কি প্রশাসন ক্যাডারে দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন দেখছেন, নাকি আমরা হয়তো কম তথ্য পাচ্ছি এমনটি হতে পারে, নাকি এমন যে এই সরকারও আগের সরকারের মতো দিন শেষে সেই প্রশাসনের উপরই ভর করছেন? না, আসলে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন, 5ই আগস্টের যে ঘটনাটা ঘটছে, গণ অভ্যুত্থান, বিগত দিনে আমরা যতবার আমাদের দেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, রাজনৈতিক শক্তি কোনো না কোনোভাবে এটার সাথে যুক্ত ছিল এবং তারাই দিন শেষে কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা পালন করেছেন। ক্রাইসিস টাইমটাও তারা দায়িত্ব নিয়েছেন। এইবারই প্রথম দেখেন ছাত্রদের যে আন্দোলন, এটার ফলে যে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এদের অধিকাংশেরই কিন্তু মানে একটা মানে মুভমেন্টের রুটস থেকে শুরু করে একেবারে পর্যন্ত যাওয়ার যে ধারাবাহিক অংশগ্রহণ, ক্ষণিকে ক্ষণিকে অংশগ্রহণ আমরা বলতে পারবো, ধারাবাহিকভাবে অনেকেরই ছিল না। সরকার গঠন করার পরে যে জিনিসটা প্রথম থেকে লক্ষ্য করেছি, আমার নিজের, এটা একেবারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা হচ্ছে যারা সরকারে গেলেন তারা স্পষ্ট একটা বার্তা দিতে পারলেন না যে তাদের সময়সীমাটা কি। আজকেও বক্তব্যে আমি লক্ষ্য করলাম যে স্পষ্ট তো ওই বার্তাটি দেননি। এটা একটা কৌশলী বক্তব্য বলে আমার কাছে মনে হয়েছে।
কারণ এটা কিন্তু জানা জাতির জন্য, একজন নাগরিকের জন্য যেমন জরুরি, রাজনীতি যারা করেন তাদের জন্য আরও বেশি জরুরি, কারণ তারা তো এটার উপর পরিকল্পনা সাজাবেন নির্বাচনের। এবং আরেকটি যে বিষয়, যে শুরুতে আপনি দেখেন তো একটা বড় ধরনের গ্যাপ রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনায় কিন্তু যুক্ত হননি। সরকার গঠন করার সাথে সাথে কিন্তু এই আলোচনাগুলি রাজনৈতিক দলের সাথে হওয়া দরকার ছিল, দীর্ঘ একটা গ্যাপ। তারপরে যে আলোচনা হয়েছে আমরা দেখলাম, আলোচনা হয়তো অনেক সময় নিয়ে করেছেন পরে, কিন্তু প্রথম যেটা দেখলাম আধা ঘন্টা, তাও স্পষ্ট না কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবং রাজনৈতিক দল থেকে প্রায় প্রতিটি দল থেকে একটা আহ্বান জানাচ্ছে যে একটা রোড ম্যাপ, আসলে তো একটা রোড ম্যাপ দরকার এই যে কোনো কাজের ক্ষেত্রেই, যে তার একটা মানে পরিকল্পনা থাকতে হবে। যদি পরিকল্পনাহীনভাবে যাত্রা শুরু করে সেটা কিন্তু একটা বিপজ্জনক। এবং আমরা দেখলাম অনেকের কথাবার্তায় মনে হচ্ছিল, যারা সরকার পরিচালনা করছিলেন এমনভাবে কথাবার্তা বলতে লাগলেন মিডিয়ার সামনে, যেটা মানুষকে কিন্তু হতাশ করেছে। ভাই, আমরা মানে সাধারণ মানুষ তো জানতে চাইবেই যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাটা হস্তান্তর করবেন, এটা জানার অধিকার তো সবার আছে। ভোটে নির্বাচিত হলেও তো জানতে পারে। হ্যাঁ, দেখেন দিন শেষে কি কে চালাবে দেশটা, অবশ্যই ম্যান্ডেটটা কোথায়, সেখানে তো আমাকে বলতে হবে যে এই আন্দোলনের মধ্য দিয়ে একটা ম্যান্ডেট এসছে অন্তর্বর্তীকালীন। এই অন্তর্বর্তীকালীন কিন্তু অনির্ধারিত যাত্রা হতে পারে না, সেইখানে একটু নজর দেওয়া উচিত। আরেকটা জিনিস আপনি যেটা বলছেন যে প্রশাসনের, একেবারে শুরু থেকে প্রশাসনকে সাজিয়ে গুছিয়ে আনার ক্ষেত্রে গত 15 বছর প্রশাসনটাকে তো তছনছ করে দিয়ে গেছে। কর্তৃত্ববাদী বলি, স্বৈরাচার বলি, ফ্যাসিস্ট বলি, যেই নামেই ডাকি না কেন, এরা তো ধ্বংসটা করে গেছে। এইটাকে পরিকল্পিতভাবে সাজিয়ে গণমুখী করা, জনগণের জনবান্ধব করা, যেভাবে গণতান্ত্রিক একটা ইয়ে করা, সেটার জন্য আসলে আরো সময় দরকার আমি মনে করি। আরো সময় দেওয়ার কথা বলছেন ডক্টর সাইদ, কিন্তু সেই সময়টা যেন অনির্দিষ্টকাল না হয়। এই অনির্দিষ্টকালের কথা বলা হচ্ছে, রোডম্যাপের দাবি চাওয়া হচ্ছে, কিন্তু আজকে প্রধান উপদেষ্টা বোধহয় তিনি বলছিলেন যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, যদিও তিনি আবার পরে বলছেন যে এটি নির্ভর করবে কত দ্রুত পৌঁছায়, যে সংস্কারের উপরে ভরসা করার কথা বলছেন। এই যে ট্রেন যাত্রা করেছে বলে এক ধরনের ইঙ্গিত দিলেন, এতে কি মনে হয় যে বিএনপি সহ যারা নির্বাচনের কথাটি সামনে আনছেন বারবার, যে নির্বাচনে একটি দিনক্ষণ তারিখ দেওয়ার জন্য, সেই দাবির ক্ষেত্রে কিছুটা আশা পাওয়া গেল কি? খুব একটা না, আমার মনে হয় না। আমার মনে হয় এটা যেটা জনাব নূর খান বলছিলেন, আমার মনে হয় এটা একটা কৌশলী বক্তব্য মাত্র এটা। কিন্তু এইখানে একটা সত্যি সত্যি ধরেন, একটা তো হচ্ছে মানে জনগণের ন্যায্য অধিকার আছে জানার যে তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কি পরিকল্পনা, এটা তাদের জানার অধিকার আছে। একটা হচ্ছে সেটা, একটা হচ্ছে সত্যি সত্যি তো যেহেতু সরকারের বহু কিছুর উপরে শক্ত নিয়ন্ত্রণ নেই, যেহেতু 15 বছরের লিগেসির 15 বছরের অনেক আবর্জনার মধ্যে থেকে এখনো তাদেরকে আবর্জনা সরিয়ে তাদেরকে পথ করে সামনে এগোতে হচ্ছে, সেহেতু কাঙ্ক্ষিত অগ্রগতিও হচ্ছে না বহু ক্ষেত্রে। ফলে জনগণ কিন্তু আসলে অপেক্ষা করছে যে একটা স্টেবিলিটি কখন আসবে। এ কথা সত্য যে ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়নের আসতে একটা দশক, পুরো একটা সময়, একটা লম্বা সময় লেগেছিল। এই কথা সত্য যে এত বড় একটা পরিবর্তনের পরে বাংলাদেশের স্টেবিলিটি আমরা যেরকমভাবে ভাবছিলাম যে এটা ঘটে গেছে, এবার সব কিছু ঠিক হয়ে যাবে, এটা আসলে হবে না। এটা আসলে লম্বা সময় লাগবে। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে নির্বাচিত সরকার আসবে, তার আমলেও রাতারাতি হঠাৎ করে কোনো কিছু ঠিক হবে না। কারণ কিছু নেই, ধরেন একটা দুটা না, একেবারে প্রশাসনের টপ টায়ার থেকে শুরু করে মিডল লোয়ার পর্যন্ত দলীয় লোকজন বসানো ছিল। আপনি যেটা বলছেন যে কেন পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে না, কারণ পরিবর্তন তো আসলে আপনি দেখেন পুলিশের রদবদল করে সেই রদবদলকে আবার রদবদলের উপরে আবার রদবদল করতে হচ্ছে, কারণ বদলে কোনো লাভ হচ্ছে না। ওই লোকগুলোই ঘুরে ফিরে আসছে, ওই প্রশাসনের বেনিফিশিয়ারিরাই ঘুরে ফিরে আসছে। তো যে কারণে আমার মনে হয় যে আসলে সরকার যদি সত্যিই মনে করেন যে না, সরকারের তো ওইটুকু, যদি তাদের কমিটমেন্টের কোনো ঘাটতি না থাকে, যদি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে কোনো ফাঁক না থাকে, যদি তাদের নিজেদের ক্ষমতা আঁকড়ে ধরে থাকার কোনো বাসনা না থাকে, যেটা নাই বলে আমি বিশ্বাস করি যে এই সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার বাসনা নাই।
কিন্তু তা যে নাই, তাহলে জনগণের কাছে তো তাদেরকে সেটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে এভাবে যে ঠিক আছে, আমরা বলতে পারছি না যে কতটা সময়, কিন্তু এই 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 কাজগুলো আমরা জানি যে সংস্কারগুলো শেষ পরিপূর্ণতা পাবে রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের হাতে। আমরা জানি যে সংস্কারগুলো শেষ হবে, হ্যাঁ, বা সংস্কারগুলো আদতে বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার, কিন্তু ন্যূনতম এই 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 কাজগুলো করে তারপরে আমরা যেতে চাই। এবং সে কারণে আমরা এখন কোনো সময়, ঘড়ি ধরে কোনো সময় এখন বলে দিতে পারছি না। একটা ব্যাখ্যা তো থাকতে হবে, কিন্তু আমরা কোনো ব্যাখ্যা না দেখে যদি এরকম কৌশলীভাবে এড়িয়ে যাওয়া দেখি, তাহলে সেটা কিন্তু আসলে একটা অস্বস্তি। এবং আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ একটাই বড় স্বস্তিতে আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা নাই, স্বৈরশাসন নাই। কিন্তু তা বাদে কিন্তু প্রত্যেকটা সকালে শুরু হচ্ছে একটা অনিশ্চয়তা দিয়ে, যে আবার কি, এরপরে কি, আজকে কি। সেই অনিশ্চয়তা কিন্তু আসলে লম্বাই হচ্ছে। আমি তো দেখছি না যে এটা। জনাব শামসুল আলম লিটন, একটু আপনার কাছে জানতে চাই যে আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুল্লু একটি অনুষ্ঠানে বলছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি আশা করা যায় না। এইটিকে মানে কিভাবে বিশ্লেষণ করবেন? আমরা দেখেছি যে স্বাধীনতার পরে যদি হিসেব করি, বেশিরভাগটা সময় তো নির্বাচিত সরকারই ছিল, তাহলে কেন 1/11 দরকার হলো, কেন 5 আগস্টের দরকার হলো, যদি রাজনৈতিক দলের নির্বাচিত সরকারের অধীনেই যদি শুধু শান্তি বিরাজ করত? এটা ওনার ব্যক্তিগত অথবা দলীয় বক্তব্য কোনোটাই আমি নিশ্চিত না। তবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য রাখবেন তাদের নিজ নিজ অবস্থান থেকে, এটাই স্বাভাবিক। এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রচুর কনফ্লিক্টিং ইনফরমেশন এবং ক্লেম থাকবে, এটাও স্বাভাবিক। কিন্তু আপনি যদি মোটা দাগে দেখেন, 1/11 হচ্ছে একটা সিনারিও যেখানে স্পষ্টত গড়ে উঠে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি না ইস্যুসগুলোতে, পলিটিক্যাল ইস্যুসগুলোতে, কারণ রাষ্ট্র তো একটা পলিটিক্যাল মেশিনারিজ এবং এই ডেমোক্রেটিক সিস্টেমটা আসলে থাকবে রাজনৈতিক দলগুলোর হাতে, তাদের নিজেদের মধ্যে যদি বোঝাপড়া না থাকে, তাহলে 1/11 হয়েছে, 222 হতে পারে, 333 হতে পারে। সো এইটা থেকে আমরা যদি একটা বিশ্বাস এবং ধারণা করি, যেমন এত বড় একটা সংকটকালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা ফ্যাসিবাদ বলুন আর স্বৈরতন্ত্র, বড় ধরনের স্বৈরতন্ত্রের পতনই বলুন না কেন, এই সরকারকে আপনি বিপ্লবী সরকার না বলুন, কিন্তু জনতার সরকার তো বলতেই হবে, এটা জনতার সরকার। এখন এই সরকারের যে শক্তিটা কি, আসলে কিন্তু প্রশাসন না, জনগণ, জনগণের প্রতিনিধি কারা? রাজনৈতিক দলগুলো। তারা কি একবার জাতির সামনে কমন একটা টেবিলে বসেছে? আমি দেখিনি। রাজনৈতিক দলগুলো জাতীয় সংকটে যদি না বসে, তাহলে তাদের আসল কাজটা কি? অনেক প্রশ্ন আছে। বড় দলের দায়িত্ব বেশি, ছোট দলের দায়িত্ব কম, কিন্তু রাজনৈতিক নেতাদের এই দায়িত্বের কথা তারা কেন ভুলে যান? এই জন্যই বারবার যখন কড়া নাড়ে, এই ধরনের অনিশ্চয়তা আসলেই মানুষ 1/11-এর কথা বলে। এবং এই ধরনের অনিশ্চয়তা মানুষকে নিপীড়িত পরিস্থিতির মধ্যে পতিত রাখলে যে ধরনের পরিস্থিতি তৈরি হবে, তার দায়িত্ব কিন্তু রাজনীতিকদের নিতে হবে। যেমন 1/11-এর দায় কিন্তু মানুষ কিন্তু রাজনৈতিক দলগুলোকে দেয়। আজকের পরিস্থিতিতে আমরা খুবই খুশি হতাম বিভিন্ন মঞ্চ থেকে যদি রাজনৈতিক দলগুলো যে কথাগুলো বলছেন, একসঙ্গে তারা বসে সব ইস্যুতে একমত হতে এমন কোনো কথা নাই, কিন্তু একটি রোডম্যাপ চাইতে পারেন। দ্বিতীয়ত, স্টেজগুলো সম্পর্কে সরকারের কাছে একটা ধারণার জন্য একটা স্টেটমেন্ট দিতে পারেন। পাশাপাশি যেই এক কারণে এই রক্ত ঝরেছে এই 15 বছরে, যেই কারণে জুলাই আগস্ট মাসের যে অভ্যুত্থান হয়েছে, সেই স্বপ্নগুলোকে তারা কিন্তু তাদের স্টেটমেন্টে নিয়ে এসে আস্থা দিতে হবে শহীদ পরিবারকে, আস্থা দিতে হবে আহতদের পরিবারকে এবং ক্ষতবিক্ষত রক্তাক্ত জাতিকে। এবং তত্ত্বাবধায়ক সরকার যারা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অপরিসীম পরিশ্রমটি করছেন এই ব্যাপারগুলো নিয়ে সংস্কার এবং সংস্কারের ব্যাপারে স্পষ্ট কিছু দিক নির্দেশনা তারা কমন একটা ডিক্লেয়ার কিন্তু করতে হবে। তাহলে আমার বিশ্বাস এই স্টেটমেন্টটি যদি তারা দেন এবং বসেন, আমার বিশ্বাস ডক্টর ইউনূসের সরকার খুব দ্রুতই তাদের সঙ্গে আলোচনা করে সেটি করবেন। আদারওয়াইজ নিজ নিজ মঞ্চ থেকে যদি করুন, তাহলে পেছন থেকে যারা গণতন্ত্রকে শক্তিশালী রূপ দিতে বাধা দিতে চান, তাদের হাতে শক্তিশালী হবে এবং তার দায় কিন্তু রাজনৈতিক দলগুলো এড়াতে পারবেন না। আরেকটি কথা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কারের বিষয়ে যেহেতু সরকার সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে, দলগুলো বলছেন যে সব সংস্কারের করার কাজ আসলে এই সরকারের নয়, কিছুটা তারা নিজেরাও করতে চান, এমনটিও মনে হচ্ছে। আপনি আসলে কিভাবে দেখেন, সব সংস্কার চাইলেই কি আসলে রাজনৈতিক দলগুলো করতেও পারেন? অনেক সময় তো তাদের যে কর্মী থাকে, অনেক কিছু তাদেরকে ম্যানেজ করে চলতে হয়, সে কারণেও তো কিছু কিছু সংস্কার অনেক সময় আটকে যাওয়ার কথা আমরা শুনেছি বিভিন্ন সময়। অবশ্যই এক্ষেত্রে আজকেই বদরুদ্দিন উমর সাহেবের একটা ইন্টারভিউ কোনো একটি কাগজ ছেপেছে এবং এখানে খুব সংক্ষেপে, উনি অত্যন্ত প্রাজ্ঞ একজন রাজনীতিক এবং তিনি অত্যন্ত সুশিক্ষিত একজন রাজনীতিক, এটা হয়তো অনেকেই জানেন না। তার বাবা এবং তিনি নিজে অক্সফোর্ডের পিপি থেকে পড়ে, তিনি অত্যন্ত দিক নির্দেশনার মতো একটা কথা বলেছেন। সেটি হচ্ছে যে
সীমিত সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ অত্যন্ত জরুরি। এই একটি লাইনের মধ্যে অনেক কিছুই আছে। আমার বিশ্বাস যে সংস্কার চলমান প্রক্রিয়া এবং কিছু কিছু সংস্কার, শিক্ষাঙ্গন, অর্থনীতি, দুর্বৃত্তায়ন, কোনো মানি লন্ডারার, কোনো চোর, কোনো দুর্বৃত্তকে কোনো রাজনৈতিক দল সংসদে পাঠাবে না। যদি পাঠায় সেই দলকে বর্জন করার জন্য সকল দল মিলে কথাটা বলতে হবে। এই রক্তের অর্থটা বুঝতে হবে, দেয়ালের কথাগুলো বুঝতে হবে। রাইটিং অন দ্য ওয়াল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই সংস্কার এবং এই সংস্কারের কথাগুলো তাদের কিন্তু দলের গঠনতন্ত্রগুলোতে আছে এবং তারা মাঝে মাঝে কিছু কিছু কাজ করেন, কিন্তু এটা হবে না। এই কাজটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং তারা ভবিষ্যতে এই কাজটি করবেন। এবং এই কথাটি বলে আবার অনেকে ফায়দা নেন যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলগুলোর অসংখ্য ভালো কাজ আছে, অসংখ্য খারাপ কাজ আছে। আমি মনে করি এই কথাটির মধ্যেই সব কিছু আছে যে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে তো চুরি, খুন, গুম এগুলোর কথা নেই। সুতরাং তারা শুধু বললে হবে না, রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ, মানুষকে বিশ্বাস করার মতো কিছু কাজও দেখাতে হবে। তাহলে আমার বিশ্বাস সংস্কারের ব্যাপারে সরকার যে কথাটি বলছে, উভয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো এক জায়গায় এগোতে পারবে এবং তখনই তো সংস্কারও করা যাবে বা সামনে এটা করতেই হবে, সংস্কার করা যাবে। টেকসই সংস্কার। এবং রাজনৈতিক দলগুলো যখন একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম থেকে তাদের গঠনতন্ত্রে যা আছে তাকে বিশ্বাস করার মতো কথাটি তারা জনগণকে বলুক এবং সরকারকে বলুক, তাহলে বাকি যেগুলো থাকবে তাহলে সেগুলো তারা অ্যাড করে নেবে ভবিষ্যতের জন্য। আর এটা তো চলমান প্রক্রিয়া। কোনোটার জন্য গণতন্ত্র কোনোভাবেই কোনো প্রিকন্ডিশন থাকতে পারে না, এটি কিন্তু স্পষ্ট কথা। কোনো শর্ত দিয়ে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা, কোনো আদায় করা যাবে না, উন্নয়ন করা যাবে না, ধরে রাখা যাবে না। এটি একটি চলমান প্রক্রিয়া এবং রাষ্ট্র একটি পলিটিক্যাল মেশিনারিজ। পলিটিক্যাল পার্টিসগুলোকে বাদ দিয়ে অথবা পলিটিক্যাল পার্টিসগুলোকে নাকচ করে গণতন্ত্র হবে না। যারা গণতন্ত্রকে নস্যাৎ করতে চাইবে এটা তাদের জন্য অত্যন্ত পুষ্টিকর পরিস্থিতি। আমার বিশ্বাস ডক্টর ইউনূস কখনো ওই পথে পা বাড়াবেন না। জি, সম্মিলিতভাবেই এগিয়ে যাবেন। আমরা আবার আলোচনায় ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। জনাব নূর খান লিটন, একটু আপনার কাছে জানতে চাইছি, আগের সরকার বিভিন্নভাবে এই সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা করা হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা, তার বক্তব্যে এমনটিও বলেছেন। আমরা এর আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বক্তব্যেও বেশ কয়েকবার তিনি এই ধরনের কথাগুলো বলছেন, বা রাজনৈতিক দলগুলোও বলছে যে ঐক্যের কথা আপনারা বলছিলেন সবাই, বিশেষ করে যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। এখন কি মনে হচ্ছে বিভিন্ন বক্তব্যের ক্ষেত্রে, সরকারের সমালোচনা বা বিভিন্ন যে দাবি দেওয়ার ক্ষেত্রে সেই ঐক্যের কি কোথাও কোনো ফাটল তৈরি হয়েছে বলে মনে হয় এখনো? প্রথম হচ্ছে, দেখেন, পতিত যে সরকার স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করেছিলেন ফ্যাসিস্ট, সংখ্যাগত দিক, যদি কর্মী সংখ্যাগত দিক চিন্তা করেন, তারা কিন্তু একদম ফেলনা না। তারা পরাজিত হয়েছে, পালিয়ে গেছে, কিন্তু তারা যে অঘটন ঘটাতে পারেন না তাদের ইতিহাস কিন্তু রয়েছে। নানান ছলে বলে কৌশলে তারা কিন্তু অঘটন ঘটাতে পারেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ বা ইয়ে নেই। আর রাজনৈতিক দল যদি হয়, সে তো চাইবেই সে পরাজিত হওয়ার পরও জয়লাভ কী করে করা যায়, এই চেষ্টা তো সে করবে। যারা আন্দোলন করেছেন, যে জনগণ, তাদের এখন সচেতন হতে হবে যে তারা যাতে তাদের বিজয়টাকে সুসংহত করতে পারেন, তাদের বিজয়টাকে যাতে ধরে রাখতে পারেন। এবং দেখেন, এই একটা ছোট্ট ঘটনা কিন্তু খুব চিন্তার বিষয়। এইবারের ওয়ালিংগুলি তো আমরা সবাই পড়েছি। আমাদের আমলের দেয়াল লিখন আর এইবারের দেয়াল লিখনের ভিতর কিন্তু অনেক পার্থক্য। আর আমি প্রথম দিন থেকে একটা উদাহরণ দিচ্ছি, আমার কাছে খুব অবাক লাগছে। আমি সম্ভবত 10-12 তারিখের দিকে আগস্টের ওয়ালিং করছে দুটো মেয়ে 7 মসজিদ রোডে। একজন একেবারেই মানে পোশাক আশাক একেবারে ধর্মীয় ইয়ের, মানে বোরখা পরা, ঢাকা, ওয়ালিং করছে। তার পাশেই আরেকজন মেয়ে কৌটা নিয়ে দাঁড়িয়ে আছে রঙের, এবং সে স্মার্ট, সম্ভবত ইংলিশ মিডিয়াম, এটা সম্ভবত, আমি তো আর জিজ্ঞেস করিনি। এবং এক পর্যায়ে দেখলাম, আমি দাঁড়ায় খুব খেয়াল করতে লাগলাম, আমার কাছে একটু ভিন্নতার মনে হলো। দেখলাম মেয়েটা সিগারেটও খাচ্ছে। মিছিলগুলিতে আমি দেখলাম বিজয়ের পরে, 5 তারিখের পরে, আমার মতো মানুষ যেমন আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষও মিছিলে আছে। এই যে মহা একটা মিলন, এইটাকে ধরে রাখার যে চেষ্টা, সেটা কিন্তু দুর্ভাগ্যজনক রাজনৈতিক শক্তিরও দেখিনি, দলগুলোর,
বা যারা এই আন্দোলন ছাত্ররা বলছে যে তাদের ইয়েতে হয়েছে, দেখেছিও তারা তাদের ডাকেই তো হয়েছে, তারা শক্তি যতটুকু হোক না কেন। আমি কিন্তু একটা জিনিস মনে করি তারা দিয়েছে যে তাদের ডাককে মানুষ এত বেশি ক্ষিপ্ত ছিল শেখ হাসিনার উপরে, মানুষ যখন বুঝতে পেরেছে যে হ্যাঁ এরা পারবে, তখন এত পরিমাণ মানুষ রাস্তায় নেমে আসছে যে এই মানে সংঘবদ্ধ শক্তির চেয়েও মানুষ এগিয়ে গেছে বেশি। এইটাকে রাজনীতিক মানে রূপ দেওয়া, এটাকে সংগঠিত করা, বা ধরেন পাড়া মহল্লায় যারা পাহারা দিল নিজেদের রক্ষা করার জন্য, তাদেরকে সংগঠিত করা, তাদেরকে মেসেজ দেওয়া, বা এই যে রুগী যারা ছিল হাসপাতালে তাদের ব্যাপারে যে একটা মানে সমন্বিত একটা কার্যক্রম চালু করা, এই কাজগুলির দায়িত্ব সরকারের যেমন ছিল, রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্রদের ছিল। আমরা এই জায়গাগুলিতে অনেক ত্রুটি বিচ্যুতির দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটু সতর্কভাবে তাদের আগানো হচ্ছে। জনাব শামসুল আলম লিটন, আপনার কাছে জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য এর মধ্যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি রেড নোটিশের জন্য ইন্টারপোলের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজকে প্রধান উপদেষ্টাও বলেছেন যে তাকে চাওয়া হবে। এখন পর্যন্ত আসলে অভিজ্ঞতা কি বলে, কোন প্রক্রিয়া আসলে তাকে আদৌ আনা সম্ভব হবে? চাওয়া হলেই তারা ফেরত দিবেন তেমন একটি রাজনৈতিক অবস্থা বা আছে কিনা আপনি কিভাবে দেখেন? জি, পলাতক যিনি ফ্যাসিবাদের প্রধান, এবং তিনি যে পালিয়ে গেছেন, এবং বিশ্বের ইতিহাসে অনেক রাষ্ট্রনায়কই এভাবে স্বেচ্ছাচারী শাসন এবং গণহত্যা অথবা কোথাও কোথাও গণহত্যা না করেও গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে, এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সুরসুর করে ফিরে এসছে অথবা হস্তান্তর করা হয়েছে, এমন রেকর্ড আমার জানা মতে নাই। এটা অনেক গবেষণার বিষয়। আর বর্তমান সময়ে যখন অনেক ধরনের মানবাধিকারের স্বীকৃতি আছে বিশ্বব্যাপী, বাংলাদেশে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট আছে এবং যেই ধারাগুলোতে ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে সেই ধারাগুলোতে যে দণ্ডবিধি সে অনুসারে ক্যাপিটাল পানিশমেন্টের বিধান আছে, সেই কারণেই তিনি বিশ্বের দেশে দেশে ঘুরে বেড়াতে পারবেন এগুলো মাথায় নিয়ে। এখন কথা হচ্ছে যে রেড অ্যালার্টের কথা বলা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে, এটা বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট অসংখ্য মানুষের রাজনীতিকে বিরুদ্ধে করেছে, কিন্তু কোথাও থেকে কাউকে আনা গেছে এরকম ওই রেড অ্যালার্টে ইন্টারপোলের মাধ্যমে, সেটার কোনো রেকর্ড নাই। সুতরাং এই ব্যাপারে আমরা লন্ডনে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছি, আমরা বিভিন্ন ডায়াসপোরা বেস অর্গানাইজেশনগুলোর সঙ্গে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর পাশাপাশি, তারা কিন্তু আমরা লিটন ভাইদের সঙ্গে ওনাদের অনেক মানবাধিকারের সংগ্রামের সঙ্গে আমরা বাইরে থেকে কাজ করেছি, সহযোগিতা করে অথবা ওনাদের সহযোগিতা নিয়েছি। আমরা কিন্তু আইসিসির যে প্রসিকিউটর তাদের অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, এই ধরনের প্রেক্ষিতে একদম এই ধরনের সিচুয়েশন ওয়ার্ল্ডের বেশ কয়েকটি দেশে গত 30-40 বছরে হয়েছে। সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আদালতে, আন্তর্জাতিক যে আইসিসিতে, সেখানে কিন্তু টপ ব্রাস যারা বড় বড় ফ্যাসিস্ট, তাদের মামলাগুলো মানে সম্ভবত 56 অথবা 57 জনের বিচার হয়েছে, যার মধ্যে তাদের অনেকের মামলা তাদের নিজ দেশের আদালতেও চলছিল, কিন্তু সেটিকে একটা প্রসেস আছে দেখানো যে তারা যেহেতু আয়ত্তের বাইরে, সেই কারণে আর ইন্টারন্যাশনাল এটা যেহেতু এই ধরনের যে মানবতা বিরোধী অপরাধের আদালত অভিযুক্ত যে পাওয়ারফুল পিপল, দে আর ভেরি পাওয়ারফুল, দে হ্যাভ কন্ট্রোল ওভার আউট অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড আদার সিন্ডিকেটস, এবং তারা অন্য দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সেই কারণে তাদের বিচার আইসিসিতে হওয়া উচিত। এই যুক্তির সঙ্গে অনেক আইনের ব্যাপারটা অনেক কনভেনশন জড়িত আছে। সুতরাং বিচারটা দুই জায়গায় চলতে পারে, কিন্তু আইসিসিতে শত শত মামলা হবে না। আইসিসিতে হচ্ছে চিফ বস অ্যান্ড তার ফ্যাসিস্ট যে মাফিয়া গ্যাংস, বিশেষ করে বাহিনী প্রধান, র্যাব প্রধান, পুলিশ প্রধান, ইন্টেলিজেন্স প্রধান, তাদেরকে, এবং পলিটিক্যাল 2-3 জন, হয়তো 4 জন, এদের মামলাগুলোকে যদি বাংলাদেশের আইসিসি থেকে আলাদা করে হেগে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশ তখন পার্টি হবে এবং যে 3টা কন্ডিশন দরকার সেটা ফুলফিল করে, সেই ক্ষেত্রে এই বিচারটি সেভাবে হলে শেখ হাসিনা এবং তার যে টপ ব্রাসেস গ্যাং যারা আছে তারা কিন্তু আন্তর্জাতিক আদালতে বিচার গেলে দুটো ঘটনা ঘটবে। একটা হচ্ছে সেই বিচারটি কয়েক মাসের মধ্যে ওয়ারেন্ট ইস্যু হলে ওয়ার্ল্ড কিন্তু অন্য যে দেশগুলো আইসিসির সিগনেচারি তারা কেউ তাকে আশ্রয় দেবে না। দ্বিতীয়ত, যখন ওয়ারেন্টি ইস্যু হবে
তিনি ইন্টারন্যাশনালি আর মুভ করতে পারবেন না কোথাও চাইলে, এবং তাকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করা হবে। আর পাশাপাশি দেশেও তার যে অন্যান্য সহযোগী যারা আছে, শত শত হাজার হাজার, প্রত্যেকটা 20,000 অথবা 30,000 যে আহত হয়েছে ততগুলো মামলা হবে, 1600 যে খুন হয়েছে ততগুলো মামলা হবে। সুতরাং আইন আদালতের উপর অনেক চাপ পড়বে, তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছেন, এই যে কমিশন ওখানে কাজ করছেন। আমরা যা চিন্তা করছি সিচুয়েশন তার চেয়ে অনেক অনেক বেশি ভয়াবহ। তাই আমি বিশ্বাস করি বিচারিক প্রক্রিয়াটা এখানে নতুন করে চাকা আবিষ্কার করার দরকার নেই, এবং নতুন করে সভা সেমিনার করে গাইডলাইন্স তৈরি করার দরকার নেই। ইন্টারন্যাশনাল রেফারেন্সগুলো ফলো করলে, আমি যেহেতু সাংবাদিকতার পাশাপাশি আমি ল প্র্যাকটিসও করছি, সেই কারণে আমি কথাগুলো আপনাকে উইথ রেফারেন্স বলছি আর কি। থ্যাংক ইউ। জি, ডক্টর সাইদ ফেরদৌসী, আপনার কাছে জানতে চাই, আজকে ভারতের হাই কমিশনার একটি অনুষ্ঠানে একটি কথা বলেছেন, দুই দেশের সম্পর্কে অস্বস্তি আছে, কিন্তু তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিক সম্পর্কের পথ আগলে দিতে পারে না। একটু আপনার বিশ্লেষণ চাইছি যে এখনকার রাজনৈতিক পরিস্থিতি কি এই অস্বস্তিটিকে আরো প্রলম্বিত করতে চায় না সংকুচিত করতে চায়, দুই দেশের পার্সপেক্টিভ থেকেই যদি বলেন। অস্বস্তিটা রাজনৈতিক পরিস্থিতি, আচ্ছা, কোনো সরকারই বাংলাদেশের প্রেক্ষিত থেকে যদি বলি, এই সরকারের মনোভঙ্গি যাই হোক বা ভারতের প্রতি আমাদের ব্যক্তিগত, গোষ্ঠীগত বা এমনকি জাতিগতভাবে ভঙ্গি যাই হোক, যখন সরকারের দায়িত্বে কেউ থাকে তখন বড় প্রতিবেশীর সাথে একটা ট্রিকি সম্পর্ক, এবং এই ট্রিকি সম্পর্ক ভারতের সাথে ঐতিহাসিকভাবে এত টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ কখনো পড়ে নাই। এতটা বাংলাদেশের জেকে বসানোর চেষ্টা ভারতের আগে করে নাই, যা এই গত 15 বছরে করেছে। এবং তার ফলে যেই তিক্ততায় বা যেই টেনশন, যে তা মানে ভারত যে বাংলাদেশের মানুষের মনের মধ্যে থেকে একেবারে মনের ভেতর থেকে যে ভারতের ব্যাপারে একটা বিদ্বেষ তৈরি হয়েছে ভীষণ রকমের। ভারত অস্ট্রেলিয়ার সাথে হেরে গেল, সেটা নিয়ে ঢাকাতে রাস্তায় একেবারে আনন্দ উল্লাস হলো বিশাল, মানে বাংলাদেশ নাই ওখানে, অস্ট্রেলিয়ার সাথে ভারত হেরেছে এবং বলেছে যে ভারতের বিপক্ষে যে জিতবে তাকেই আমরা সমর্থন দেবো। একদম মনের ভেতর থেকে চলে গেছে। এখন ফলে তিক্ততা, খারাপ হওয়ার যা খারাপ হওয়ার হয়েছে, কিন্তু সরকার সম্ভবত চাইবেন না, বর্তমানে যে সরকার দায়িত্বে আছে সেই সরকার নিশ্চয়ই চাইবেন না যে ভারতের সাথে এইটা একেবারে একটা অকার্যকর জায়গায় চলে যাক। একটা কূটনৈতিক লেনদেন, আদান প্রদান, হ্যাঁ, যোগাযোগ, এর মধ্যে থাকতে হবে। হ্যাঁ, শেখ হাসিনাকে ফেরত চাইলে পরে ভারতের রিয়াকশন কি হবে, আর তখন বাংলাদেশের তার জবাব কি হবে। কিন্তু সেটাও তো ধরেন, এখানে তো কারো উপরে গোসা করে ভাত খাবো না বলার ব্যাপার না, এটা হচ্ছে একেবারে তখন প্রফেশনালি, কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে বিষয়গুলোকে যেভাবে মোকাবেলা করতে হবে সেটাই করতে হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় না যে এখনকার পরিস্থিতি আলাদা করে এটাকে কোনো তিক্ততার দিকে নেবে, বরং কিছুটা প্রথম দিকে যেমন ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পরপরই এনডিটিভিতে দীর্ঘ সাক্ষাৎকারে যেমন খোলাখুলি 7 সিস্টার এটা সেটা নিয়ে বলেছিলেন, তারপরে কিন্তু আমরা আর দেখিনি। তার মানে হচ্ছে সরকার একটা জায়গায় এসছে যে কি তারা বলবেন, কি তারা বলবেন না। এবং এখানে হতে পারে যে অন্যান্য গ্লোবাল অ্যাক্টরদের, মানে বৈশ্বিক পরিসরে গ্লোবাল সুপার পাওয়ার, তাদেরও ভূমিকা থাকতে পারে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা যাতে একটা লেভেলের চাইতে নিচে না নামে, বা সেই একটা চেষ্টা হয়তো ওদিক থেকেও আছে। সম্প্রতি পাকিস্তানের একটি জাহাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত, এটি কি কোনো ধরনের ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ইম্প্যাক্ট করতে পারে, বা এই সম্পর্ক যদি আরো সুদৃঢ় হয় পাকিস্তানের সাথে? যদি ভারতের দিক থেকে এটা নিয়ে সেরকম কোনো কিছু তৈরি হয়, তাহলে বুঝতে হবে সেটা একটা অজুহাত। কারণ ধরুন পাকিস্তানের কোনো জাহাজ, ভারত কার সাথে কি ধরনের লেনদেন করে, ভারতে কোথায় কার জাহাজ এসে থামছে তা নিয়ে বাংলাদেশের কোনো সে আছে? কখনো বাংলাদেশ বলতে পেরেছে? তো বাংলাদেশে যদি পাকিস্তানের জাহাজ এসে দাঁড়ায়, হ্যাঁ, সার্কভুক্ত আরেকটা দেশ, হ্যাঁ, বা আমাদের আরেকটা প্রতিবেশী দেশ, তার একটা, এই রিজনের আরেকটা দেশ, তার একটা জাহাজ যদি এসে দাঁড়ায়, সেটা নিয়ে যদি জল ঘোলা করতে চায় ভারত, সেটা তারা করতে পারে, কিন্তু তার মানে বুঝতে হবে যে এখানে অন্য কোনো অভিসন্ধি আছে। কিন্তু আদারওয়াইজ আমি মনে করি না যে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া খুব গরম হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আমরা এটা নিয়ে অনেক, এবং এই নিয়ে আজকেও সোশ্যাল মিডিয়াতে একজন লিখছিল যে এর থেকে বোঝা যায় যে ভারতীয় প্রোপাগান্ডার বা ভারত মনস্ক প্রোপাগান্ডার যে শক্তিমত্তা, সেটা আমরা দেখতে পাই আর কি। কিন্তু এর চাইতে বেশি কিছু আমার মনে হয় না যে কার্যত আসলে এটা ভারতকে উদ্বিগ্ন করার মতো কোনো পরিস্থিতি, বা এটা আমি অন্তত দেখতে পাই না। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।